বড় আম গাছের পেছনে গিয়ে শক্ত হয়ে দাঁড়ালাম। কিন্তু আমি জানতাম না যে ওই বাড়িটার একটা পোষা কুকুর আছে, যেটাকে বারান্দার সামনে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি ভেতরে ঢোকা মাত্রই কুকুরটা আমাকে দেখে ফেললো এবং বিকট শব্দে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো। আমার তখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ প্লিজ এই কুকুরটাকে একটু চুপ করাও, আমি মনে মনে আকুতি জানাচ্ছিলাম। কিন্তু কুকুরটা অনবরত ডেকেই যাচ্ছিল। আমার এই বাড়ি থেকে এখনই বের হওয়া দরকার। আমি চারদিকে তাকালাম, কিন্তু পালানোর কোনো পথ পেলাম না। পুরো বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সাধারণত ছোটখাটো দেওয়াল না, বেশ উঁচু বাউন্ডারি ওয়াল। আমি নিশ্চিত এই দেয়াল টপকে যাওয়ার ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। আমি এখন কি করব? আমি কিছু একটা ভাবার আগে আরিফ সেই বাড়ির মেন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লো। কুকুরটা এবার ওর দিকে ঘুরে আরো হিংস্রভাবে ডাকতে শুরু করলো। আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। ও আর বড় জোর কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে খুঁজে বের করে ফেলবে। এই পুরো চত্বরে ওই আম গাছের পেছনটা ছাড়া আর কোনো লুকানোর জায়গা ছিল না। আরিফ যখন ধীর পায়ে আম গাছটার দিকে এগিয়ে আসতে লাগলো, শুকনো পাতার উপর ওর পায়ের মচমচ শব্দ আমার কানে আসছিল। ও একদম কাছে চলে এসেছে। এখন কি হবে? আমি কোথায় যাব? কি করব? আমি আতঙ্কে জমে গিয়েছিলাম। আমার এখন কি করার ছিল? আরিফের পায়ের আওয়াজ আম গাছটায় আরো কাছে চলে আসছিল। আমি চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম, নিজের ভাগ্যকে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা টর্চের তীব্র আলো এসে পড়লো আমাদের উপর। কে আপনি? এত গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার ভেদ করে ভেসে এলো। কণ্ঠস্বরটি বেশ ভারী এবং আত্মবিশ্বাসী। আরিফ কোনো কথা বলল না। ও খুব ধীরে পিছনে ফিরে লোকটার দিকে তাকালো। আমি আম গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখলাম লোকটার হাতে একটা একনলা বন্দুক। গ্রামাঞ্চলে বা শিকারীরা সাধারণত যে ধরনের বন্দুক ব্যবহার করে। এত রাতে আমার বাড়ির সীমানায় আপনি কি করছেন? লোকটা আবার বেশ কড়া গলায় জিজ্ঞেস করলো। আরিফ নিচু স্বরে একটু হাসলো। ও কোনো জবাব দিল না। মুখ থেকে শুধু সিগারেটের ধোঁয়াটা কুণ্ডলির পাকিয়ে বাতাসে উড়িয়ে দিল। ও লোকটার দিকে দু এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লোকটা সোজা বন্দুকটা ওর বুকে বরাবর তাক করলো আর বলল, আমি আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করবো না, ভালোই ভালোই এখান থেকে চলে যান, নয়তো আজ রাতেই পরপারের টিকিট কেটে দেব। লোকটা পরিষ্কার ভাষায় হুমকি দিল। আমি লাইটের আলোয় আরিফের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। ও আর ঝুঁকি না নিয়ে ধীর পায়ে চত্বর থেকে বের হয়ে গেল এবং রাতের অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আমি তখনও আম গাছের পেছনে দাঁড়িয়ে কাঁপছি। ভয়ের তীব্রতায় আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আপনি এবার বাইরে আসতে পারেন, লোকটা আমার দিকে তাকিয়ে বলল। আমি চমকে উঠলাম। তার মানে হলো লোকটা প্রথম থেকেই জানতো আমি এখানে লুকিয়ে আছি। আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম, কিন্তু আমার মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগে পা দুটো যেন নিজের ইচ্ছায় এগিয়ে গেল। আমি ভয় মেশানো পায়ে গাছের আড়াল থেকে বের হলাম। আর উনি অত্যন্ত ভদ্রভাবে আমাকে ওনার ঘরে ভেতরে নিয়ে গেলেন। আমি প্রথমে ভেতরে যেতে চাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আরিফ হয়তো এখনো কোথাও আশেপাশে উৎপেতে আছে, ও বেশি দূর যায়নি। কিন্তু যেহেতু এই লোকটার কাছে একটা লোডেড বন্দুক আছে, তাই একটা মানসিক ভরসা পেলাম যে উনি অন্তত আমাকে রক্ষা করতে পারবেন। আমি ওনার সাথে ড্রয়িং রুমে ঢুকলাম। ঘরটা বেশ আরামদায়ক ছিল। ঢাকার শীতের রাতগুলোর মতো একটা ওম ছিল ঘরের ভেতরে। আপনি এই পাশের ঘরটায় গিয়ে একটু জিরিয়ে নিন, যা